आज के आमरा पढ़बो हार्ड-उइनबार्ग प्रिंसिपल। এই হার্ড-উইনবার্গ প্রিন্সিপাল পড়ার আগে আমাদের জানতে হবে যে পপুলেশন কি। পপুলেশন বলতে বোঝায় একটা নির্দিষ্ট জায়গায় যে পরিমাণ গ্রুপ অফ অর্গানিজম অফ এ স্পিসিস থাকে একটা পার্টিকুলার এরিয়ায় এবং তারা ইন্টারব্রিড করে তাকে বলবো আমি সেই এরিয়ার পপুলেশন। ঠিক আছে, তাহলে কি বলবো? গ্রুপ অফ অর্গানিজম of a species living in a particular area and interbreed। ঠিক আছে, তাহলে একটা স্পিসিসের অন্তর্গত গ্রুপ অফ অর্গানিজম যখন একটা নির্দিষ্ট স্থানে থাকে তখন আমরা ওই জায়গার যে পরিমাণে থাকছে সেটাকে বলি ওই জায়গার পপুলেশন। এবং অবশ্যই ওই স্পিসিস যেহেতু একটা নির্দিষ্ট স্পিসিস সেই জন্য এরা পরস্পর কি করবে না ইন্টারব্রিড করবে। ঠিক আছে, তাহলে পপুলেশন বলতে বোঝায় গ্রুপ অফ অর্গানিজম অফ এ স্পিসিস লিভিং ইন এ পার্টিকুলার এরিয়া অ্যান্ড ইন্টারব্রিড। ঠিক আছে, তাকে বলে পপুলেশন। ঠিক আছে, তাহলে এবার চলো দেখি হার্ড-উইনবার্গ প্রিন্সিপালটা কি। ইন এ গিভেন population, one can find out the frequency of occurrence of allele of a gene or a locus. The frequency is supposed to remain fixed and even remain the same through generation। ঠিক আছে, তাহলে এই যে পপুলেশনটা রিমেন সেম থাকে জেনারেশন আফটার জেনারেশন। হার্ড-উইনবার্গ প্রিন্সিপাল স্টেটেড ইট ইউজিং অ্যালজেব্রাইক ইকুয়েশন। তাহলে এই যে হার্ডি অ্যান্ড উইনবার্গ, এই যে তোমরা ছবিতে দেখছো গডফ্রে হার্ডি এখানে ছবিতে দেখছো এবং উইলহেম উইনবার্গ, এরা দুজন মিলিয়ে হার্ড-উইনবার্গ ইকুইলিব্রিয়াম বা হার্ড-উইনবার্গ প্রিন্সিপাল নামে একটা তথ্য আমাদের সামনে তুলে ধরেন। সেটা হলো এরকম: দ্য প্রিন্সিপাল সেজ দ্যাট দ্য অ্যালিল ফ্রিকোয়েন্সি অফ এ পপুলেশন আর স্টেবল and is constant from generation to generation। তাহলে তাদের প্রিন্সিপালটা কি ছিল? This principle state that the allele frequency in a populations are stable and is constant from generation to generation। ঠিক আছে, এর মানে একটা নির্দিষ্ট পপুলেশনের মধ্যে যে অ্যালিল ফ্রিকোয়েন্সি সেটা স্টেবল হয় এবং কি হয় কনস্ট্যান্ট হয় ফ্রম জেনারেশন আফটার জেনারেশন। ঠিক আছে, নেক্সট দেখো দ্য জিন পুল। জিন পুল বলতে আমরা কি বুঝি? দ্য টোটাল জিনস অ্যান্ড দেয়ার অ্যালিল ইন এ পপুলেশন। মানে একটা পপুলেশনের মধ্যে টোটাল জিন এবং তার অ্যালিলের পরিমাণকে বলা হয় জিন পুল। ঠিক আছে, রিমেন এ কনস্ট্যান্ট। জিন পুল কী হবে? তাহলে কনস্ট্যান্ট হবে। ইট ইজ কল্ড জেনেটিক ইকুইলিব্রিয়াম। সাম টোটাল অফ অল দ্য অ্যালিল ফ্রিকোয়েন্সি ইজ 1 এবং এই অ্যালিল ফ্রিকোয়েন্সিটা কি হবে না 1 হবে। ঠিক আছে, তাহলে এই যে হার্ডি এবং উইনবার্গ কী তথ্য দিলেন আমাদের কাছে যে একটা পপুলেশনের মধ্যেকার যে অ্যালিল ফ্রিকোয়েন্সি সেগুলো কিন্তু স্টেবল আর কি কনস্ট্যান্ট থাকে জেনারেশন আফটার জেনারেশন। ঠিক আছে, কীরকম দেখি ওটা, মানে তার কি শর্ত ছিল? দ্য পপুলেশন ইজ লার্জ and enough and changes in allele frequency due to chance or accident are insignificant। মানে ওর মধ্যে কিন্তু কোনো রকম অ্যাক্সিডেন্ট বা চান্সের দরুন অ্যালিল ফ্রিকোয়েন্সি কিন্তু কোনোভাবে চেঞ্জ করবে না। লার্জ এনাফ অ্যান্ড চেঞ্জ ইন অ্যালিল ফ্রিকোয়েন্সি ডিউ টু চান্স অর অ্যাক্সিডেন্ট আর ইনসিগনিফিকেন্ট। মানে চান্স বা অ্যাক্সিডেন্টের কারণে অ্যালিল ফ্রিকোয়েন্সি কিন্তু কোনোভাবে চেঞ্জ হবে না। মানে হার্ডি এবং উইনবার্গ যে পপুলেশনটার কথা বলেছিলেন, এবং সেখানে মেটিং অকার্স অ্যান্ড র্যান্ডাম, মানে তার মধ্যে র্যান্ডাম মেটিং হবে। পপুলেশনটার মধ্যে যে স্পিসিসগুলো আছে তাদের মধ্যে র্যান্ডাম মেটিং হবে। মিউটেশন ডাজ নট অকার্স or if it does occur it must reach a state of equilibrium। ঠিক আছে, মিউটেশন এর মধ্যে কোনোভাবেই কিন্তু ঘটবে না। অল দ্য মেম্বার্স অফ দ্য পপুলেশন সার্ভাইভ অ্যান্ড হ্যাভ ইকুয়াল রিপ্রোডাক্টিভ রেটস। ঠিক আছে, তাহলে এই শর্ত সাপেক্ষে হার্ড-উইনবার্গ
প্রিন্সিপালটা প্রযোজ্য হবে, যদি কিনা এই শর্তগুলো ঠিকঠাক মেনটেন হয়। তাহলে এই শর্তগুলো কি কি না, পপুলেশনের মধ্যে যে স্পিসিসগুলো রয়েছে তারা র্যান্ডাম মেটিং করবে এবং তাদের মধ্যে কোনো মিউটেশন ঘটবে না এবং তাদের অ্যালিল ফ্রিকোয়েন্সির কোনো চেঞ্জ ঘটবে না, তাহলে এই প্রিন্সিপালটা কার্যকরী হবে। এবং এটা কি, পপুলেশনটা কিন্তু একটা লার্জ পপুলেশনকে কনসিডার করা হয়েছে, লার্জ। ঠিক আছে, হার্ডি অ্যান্ড উইনবার্গ থট this law have been able to explain why a population as a whole with all its variety and genotype frequency continue to remain unchanged for many generation. ঠিক আছে, আচ্ছা দেখো ওনারা একটা অ্যালজেব্রিক ফর্ম আমাদের কাছে দেন, সেটা দেখো কি, অ্যাজিউমিং দ্যাট এ জিন হ্যাজ টু অ্যালিল। আমরা জানি প্রত্যেকটা জিনের এগেনস্টে কটা করে অ্যালিল থাকে, দুটো করে অ্যালিল। ঠিক আছে, তাহলে এ জিন হ্যাজ টু অ্যালিল, অ্যালিল এ, ক্যাপিটাল এ অ্যান্ড স্মল এ। ইফ পি ইজ দ্য ফ্রিকোয়েন্সি অফ অকারেন্স অফ ডমিনেন্ট অ্যালিল এ, মানে ক্যাপিটাল এর ফ্রিকোয়েন্সিটাকে আমরা কি দিয়ে ডিনোট করছি, পি দ্বারা। অ্যান্ড কিউ ইজ দ্য ফ্রিকোয়েন্সি অফ অকারেন্স অফ রিসেসিভ অ্যালিল স্মল এ, এবং কিউ দিয়ে কি ডিনোট করছি, স্মল এ। In the parental generation, then the genotypic frequency expected in the offspring as per Hardy-Weinberg equation is represented as, যদি ক্যাপিটাল এ দিয়ে বা পি দিয়ে ক্যাপিটালের ফ্রিকোয়েন্সিটাকে প্রকাশ করি এবং কিউ দ্বারা যদি স্মল এর ফ্রিকোয়েন্সিটাকে প্রকাশ করি, তাহলে একটা ইকুয়েশন ওনারা আমাদের সামনে দেন, সেটা হলো পি প্লাস কিউ স্কোয়ার, পি প্লাস কিউ হোল স্কোয়ার ইকুয়াল টু পি স্কোয়ার প্লাস টু পি কিউ প্লাস কিউ স্কোয়ার। এর মান কত হবে, 1। ঠিক আছে, তাহলে এই ইকুয়েশনটা আমাদের সামনে তুলে দেন, ইকুয়াল টু জিন ফ্রিকোয়েন্সি অফ টোটাল পপুলেশন। এই ওয়ানটা কি, টোটাল পপুলেশনের জিন ফ্রিকোয়েন্সি। ঠিক আছে, যেখানে পি স্কোয়ার ইকুয়াল টু কি, ফ্রিকোয়েন্সি অফ অকারেন্স অফ ইন্ডিভিজুয়াল উইথ হোমোজাইগাস ডমিনেন্ট অ্যালিল এ এ। হোমোজাইগাস ডমিনেন্ট অ্যালিল এ এর ক্ষেত্রে ফ্রিকোয়েন্সিটাকে কি ধরা হয়েছে, পি স্কোয়ার, এবং টু পি কিউটা কি, ফ্রিকোয়েন্সি অফ অকারেন্স অফ হেটেরোজাইগাস ইন্ডিভিজুয়াল ক্যাপিটাল এ স্মল এ। টু পি কিউটা মানে ক্যাপিটাল এ স্মল এ, এবং কিউ স্কোয়ার মানে কি, ফ্রিকোয়েন্সি অফ অকারেন্স অফ ইন্ডিভিজুয়াল উইথ হোমোজাইগাস রিসেসিভ। এটা মনে রাখবে, এটা ছিল হোমোজাইগাস ডমিনেন্ট, এটা কিন্তু হোমোজাইগাস রিসেসিভ। ঠিক আছে, এটা ছিল ক্যাপিটালে ক্যাপিটালে, এটা হলো ক্যাপিটালে স্মল এ। আর এটা কি, টু পি কিউটা হচ্ছে হেটেরোজাইগাস ইন্ডিভিজুয়াল। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে আমি পি স্কোয়ার দিয়ে ইন্ডিকেট করছি ক্যাপিটাল এ কে, টু পি কিউ দিয়ে ইন্ডিকেট করছি হেটেরোজাইগাস মানে ক্যাপিটাল এ স্মল এ কে, এবং কিউ স্কোয়ার দিয়ে ইন্ডিকেট করছি হোমোজাইগাস রিসেসিভ অ্যালিল মানে স্মল এ কে। ঠিক আছে, এখানে দেখো ইকুয়েশনটা একটু ভালোভাবে লিখে দিয়েছি, পি স্কোয়ার প্লাস টু পি কিউ প্লাস কিউ স্কোয়ার। পি স্কোয়ার মানে ফ্রিকোয়েন্সি অফ হোমোজাইগাস ডমিনেন্ট জেনোটাইপ, মানে কি ক্যাপিটালে ক্যাপিটালে। টু পি কিউ মানে কি ফ্রিকোয়েন্সি অফ হেটেরোজাইগাস জেনোটাইপ, মানে ক্যাপিটালে স্মল এ। এবং কিউ স্কোয়ার মানে কি ফ্রিকোয়েন্সি অফ হোমোজাইগাস রিসেসিভ জেনোটাইপ, মানে কি স্মল এ। তাহলে এটা আমি লিখে দিচ্ছি, এটা মানে ক্যাপিটালে ক্যাপিটালে, এটা হলো ক্যাপিটালে স্মল এ, আর এটা হলো স্মল এ। ঠিক আছে, তাহলে পি স্কোয়ার প্লাস টু পি কিউ প্লাস কিউ স্কোয়ার ইকুয়াল টু কত হবে, 1। এই 1টাই হলো জিন ফ্রিকোয়েন্সি অফ টোটাল পপুলেশন। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছ। আর এখানে ছবিতে দেখো, এখানে হার্ডি এবং উইনবার্গ এই দুজন বিজ্ঞানী কিন্তু এই প্রিন্সিপালটা আমাদের সামনে তুলে ধরেন। তাহলে তাদের সূত্রানুযায়ী যে অ্যালজেব্রাইক ফর্মটা একটা পপুলেশনের ক্ষেত্রে আমরা পাচ্ছি, সেটা কি, পি স্কোয়ার পি প্লাস কিউ হোল স্কোয়ার ইকুয়াল টু পি স্কোয়ার প্লাস টু পি কিউ প্লাস কিউ স্কোয়ার ইকুয়াল টু কত, 1। এবং এই 1টাই কি, জিন ফ্রিকোয়েন্সি অফ টোটাল পপুলেশন। ঠিক আছে,
দেখো এখানে হার্ডউইনবার্গ ইকুইলিব্রিয়ামের অ্যালজেব্রাইক ইকুয়েশনটা আমরা কিন্তু এখান থেকে পেয়ে যাব। ঠিক আছে, এটা হলো পুনেট স্কোয়ার, তোমরা জানো পুনেট স্কোয়ারকে ইউজ করে এটা করা হয়েছে। এদিকে পি কিউ মেলের ক্ষেত্রে আর ফিমেলের ক্ষেত্রে পি কিউ, তাহলে আমরা কিন্তু পি স্কোয়ার পি কিউ এবং কিউ স্কোয়ার পেয়ে যাব। এবং এখান থেকে পি প্লাস কিউ হোল স্কোয়ার ইকুয়াল টু পি স্কোয়ার প্লাস 2p কিউ প্লাস কিউ স্কোয়ার ইকুয়াল টু 1, তাই তো। এখানে পি স্কোয়ার মানে কি, ক্যাপিটালে 2p কিউ ক্যাপিটালে স্মলে এবং কিউ স্কোয়ার মানে স্মলে। ঠিক আছে, তাহলে এই যে হার্ডউইনবার্গ ইকুইলিব্রিয়ামের যে অ্যালজেব্রাইক রূপটা, সেটা কিন্তু আমরা পুনেট স্কোয়ার ইউজ করে এখান থেকে পেয়ে যাই। এখানে দেখো ছোট একটা অঙ্ক দেওয়া হয়েছে, এটা কিন্তু একদম ইভলিউশনের একটা বেসিক জিনিস। ঠিক আছে, ছোট একটা অঙ্ক দেওয়া হয়েছে। অফ দ্য 200 plants of a garden P produced by crossing, 150 plants have round sheet and remaining 50 are wrinkle sheet. In Hardy-Weinberg equation, Mendelian genetic variation are summed up as total P plant produce কত, টোটাল P কত, 200টা, তাই তো। নাম্বার অফ পি প্ল্যান্ট ইন রিঙ্কেল রিসেসিভ শিটস ক্ষেত্রে কটা আমি পেয়েছি, 50টা বলে দিয়েছে এখানে। ঠিক আছে, তাহলে 50টা এখানে বলে দিয়েছে, আর টোটাল বলে দিয়েছে কত, 200। তাহলে দেয়ারফর ফ্রিকোয়েন্সি অফ পি প্ল্যান্ট উইথ রিঙ্কেল শিট মানে কি, কিউ স্কোয়ার। তাহলে রিঙ্কেল শিট কত পাচ্ছি আমি, ফ্রিকোয়েন্সিটা বার করে নিচ্ছি, 50 আউট অফ 200, তাহলে এখান থেকে কত হলো, 0.25। তাহলে কিউ স্কোয়ার ইকুয়াল টু যদি 0.25 হয়, তাহলে কিউ ইকুয়াল টু কত, 0.5। ঠিক আছে, তাহলে কিউ এর মান পেয়ে গেলাম আমি 0.5। ঠিক আছে, আবার এই সমীকরণে আমি পেয়েছিলাম যে পি প্লাস কিউ স্কোয়ার ইকুয়াল টু কত, 1। তাহলে পি এখান থেকে পাবো অর পি প্লাস কিউ কি ইকুয়াল টু 1। তাহলে পি প্লাস কিউ ইকুয়াল টু 1, এই সমীকরণে আমি যদি পি এর মান পেয়ে যাই, কিউ এর মান যদি বলে দেওয়া হয়, তাহলে পিটা পেয়ে যাব। তাহলে কিউ এখানে পেয়ে গেছি 0.5 এবং পি প্লাস কিউ দেখো 1, তাহলে পি পেয়ে যাব এখান থেকে, পি মানে কত বেরিয়ে গেল 0.5। ইউজিং হার্ড-উইনবার্গ ইকুইলিব্রিয়াম, এখান থেকে আমি পেয়েছি যে সেখানে কি বলা হয়েছিল, পি স্কোয়ার প্লাস 2p কিউ প্লাস কিউ স্কোয়ার ইকুয়াল টু 1। ঠিক আছে, তাহলে আমি এখানে পি ইকুয়াল টু পেয়ে গেলাম 0.5 এবং কিউ ইকুয়াল টু পেয়ে গেলাম 0.5। তাহলে এখানে কি পি স্কোয়ার মানে কি 0.25, 2p কিউ মানে কি 2 ইন্টু 0.5 মানে পি, আমি জানি 0.5 মানে কিউ, তাহলে কি 0.5 এবং কিউ স্কোয়ার মানেও কি 0.25। তাহলে এখান থেকে কি পেলাম, টোটাল ফ্রিকোয়েন্সি অফ 3 জেনোটাইপ, 3টে জেনোটাইপ। কি কি 3টে, একটা কি ক্যাপিটালে আরেকটা কি ক্যাপিটালে স্মলে, আরেকটা কি স্মলে। ক্যাপিটালে এটাকে আমি পি স্কোয়ার দিয়ে ইন্ডিকেট করেছি, ক্যাপিটালে স্মলেটা মানে কি 2p কিউ এবং স্মলে মানে কি কিউ স্কোয়ার। তাহলে এখান থেকে আমি পেয়ে গেলাম, মানগুলো পেয়ে গেছি, বসিয়ে দিলে আমি পেয়ে যাচ্ছি 1। Using above frequency, one would expect 50 individual with AA। তাহলে এখান থেকে আমি কি পাচ্ছি, 50 ইন্ডিভিজুয়াল যদি ক্যাপিটালে জিন হয়, তাহলে 100 ইন্ডিভিজুয়াল হবে ক্যাপিটালে স্মলে জিন অ্যান্ড 50 ইন্ডিভিজুয়াল হবে স্মলে জিন। তাহলে এইভাবে 15 প্লাস 100 প্লাস 50 করে কত হচ্ছে, টোটাল 200টা, যেটা কিনা আমাকে প্রশ্নে বলে দেওয়া হয়ে গেছিল। তাহলে এভাবে যদি কোনো কোশ্চেনে বলা থাকে যে টোটালটা যদি বলে দেওয়া থাকে, ঠিক আছে, এবং 150 প্ল্যান্টস উড বি রাউন্ড শেপ, 150 রাউন্ড শেপ কেন বলো তো, তার মধ্যে কি কি আছে, তার মধ্যে আছে এই 100 প্লাস 50, এই মিলিয়ে বলে দেওয়া হয়েছিল যে 150 হলো রাউন্ড শেপ। ঠিক আছে, আর এই যে 50, এই 50টা কী ছিল, স্মলে, সেটা হলো এটা। আর এই যে 150 সেটা মানে অ্যাকচুয়ালি কি ইন্ডিভিজুয়াল উইথ এ ক্যাপিটালে থাকা মানেই কি রাউন্ড শেপ হবে, তাই তো। তাহলে রাউন্ড শিট হবে, তাহলে এখানেও ক্যাপিটাল এ আছে,
এই 50টার মধ্যেও ক্যাপিটাল এ এ আর এটার মধ্যেও ক্যাপিটাল আছে এ, তাহলে এই দুটো মিলিয়ে টোটাল রাউন্ড শিট হচ্ছে আমাদের কটা, 150টা। ঠিক আছে, আর এখানে বলেছিল যে রিসেসিভ মানে কি রিঙ্কেল শিট কটা, 50টা। তাহলে এইভাবে কোশ্চেন আসতে পারে। ঠিক আছে, একটা এক্সাম্পল দিয়ে এখানে বোঝানো হয়েছে। তাহলে মনে রাখবে হার্ডউইনবার্গ প্রিন্সিপাল অনুসারে প্রথমেই যে বললাম, চলো আবার প্রথমে একটুখানি দেখে নিই। দ্য প্রিন্সিপাল সেজ দ্যাট দ্য অ্যালিল ফ্রিকোয়েন্সি ইন এ পপুলেশন আর স্টেবল অ্যান্ড কনস্ট্যান্ট ফ্রম জেনারেশন টু জেনারেশন। তাহলে অ্যালিল ফ্রিকোয়েন্সিটা কি হবে, স্টেবল হবে এবং কনস্ট্যান্ট হবে জেনারেশন টু জেনারেশন। এক জেনারেশন থেকে অন্য জেনারেশনে গেলেও একটা পপুলেশনের মধ্যে অ্যালিল ফ্রিকোয়েন্সিটা কিন্তু কনস্ট্যান্ট এবং স্টেবল হবে। এটাই ছিল ওদের প্রিন্সিপালের মুখ্য উদ্দেশ্য বা মুখ্য বক্তব্য। ঠিক আছে, এবার কখন হতে পারে অ্যালিল ফ্রিকোয়েন্সিটা, এই যে কখন কনস্ট্যান্ট এবং স্টেবল হতে পারে, যখন কি না ওদের মধ্যে কোনো ইভলিউশন হবে না, কোনো ইভলিউশন হবে না, কোনো মিউটেশন হবে না, কোনো জেনেটিক ড্রিফট হবে না। ঠিক আছে, তাহলে এই রকম কতগুলো ক্রাইটেরিয়া যদি না ঘটে, মানে অ্যাকচুয়ালি ইভলিউশন হওয়ার জন্য যে যে জিনিস দরকার সেগুলো বন্ধ থাকবে। ইভলিউশন হওয়ার জন্য যে যে জিনিস দরকার সেগুলো কোনোটাই ঘটবে না, তাহলে হার্ডউইনবার্গ প্রিন্সিপালটা কার্যকরী হবে। বোঝা গেছে? তাহলে চলো এবার দেখে নিই ইভলিউশন হওয়ার জন্য কি কি দরকার। প্রেজেন্ট অর মডার্ন কনসেপ্ট অফ ইভলিউশন, মানে মডার্ন ইভলিউশন হওয়ার জন্য কি কি দরকার। দেখো শর্টে পরে আমরা পয়েন্টগুলো ডিটেলে ব্যাখ্যা করব। আজকে আমরা দেখে নিই যে ইভলিউশন হওয়ার জন্য মেনলি কি কি দরকার। কি কি দরকার? জেনেটিক ভেরিয়েশন ইন পপুলেশন। জেনেটিক ভেরিয়েশন হলেই কি ইভলিউশন হবে। এর মধ্যে দেখো কি পড়ছে, এই জেনেটিক ভেরিয়েশন হলেই আমরা কি এইভাবেই তো মাছ থেকে উভচর, উভচর থেকে সরীসৃপ, সরীসৃপ থেকে পক্ষী, পক্ষী থেকে স্তন্যপায়ের উদ্ভব হয়েছে, তোমরা জানো, তাই তো? ভেরিয়েশন আসার ফলেই। তাহলে ইভলিউশন আসার জন্য কি কি দরকার? জেনেটিক ভেরিয়েশন ইন পপুলেশন। নেক্সট কি দরকার? এই জেনেটিক ভেরিয়েশন ইন পপুলেশন এর মধ্যে কী কীভাবে এটা ঘটে? মাইগ্রেশন, নন র্যান্ডাম মেটিং, জেনেটিক ড্রিফট। জেনেটিক ড্রিফটের মধ্যে আবার দুটো ওয়ার্ড আছে, যে ফাউন্ডার এফেক্ট এবং বটলনেক। এই টার্মিনোলজিগুলোর সঙ্গে তোমরা শুধু পরিচিত হও, পরে আমি ডিটেলে ব্যাখ্যা করব যে ইভলিউশন হওয়ার জন্য কি কি দরকার। মিউটেশন, ঠিক আছে? মিউটেশন আবার কি কি রকমের হতে পারে? জিন মিউটেশন এবং ক্রোমোজোমাল অ্যাবারেশন, এর মাধ্যমে মিউটেশন হতে পারে। জিন রিকম্বিনেশন হতে পারে, হাইব্রিডাইজেশন হতে পারে। তাহলে এই সবগুলোই কিন্তু যাচ্ছে আমাদের মিউটেশনের মধ্যে। ঠিক আছে, মিউটেশনের আন্ডারে দেখো রয়েছে জিন মিউটেশন, ক্রোমোজোমাল অ্যাবারেশন, জিন রিকম্বিনেশন, হাইব্রিডাইজেশন। ঠিক আছে, এরপরেও কি আসছে? ন্যাচারাল সিলেকশন। তাহলে এইগুলো সবই কিন্তু ইভলিউশনের জন্য দায়ী। ঠিক আছে, ন্যাচারাল সিলেকশন। এরপরে দেখো ন্যাচারাল সিলেকশন কীভাবে হতে পারে। একটা হলো স্টেবিলাইজিং সিলেকশন, একটা ডাইরেকশনাল সিলেকশন, আর একটা ডিসরাপটিভ সিলেকশন। ঠিক আছে, এটা ন্যাচারাল সিলেকশন এইভাবে হতে পারে। এরপরে দেখো আসছে স্পিসিয়েশন। ঠিক আছে, এরপরে দেখো আসছে রিপ্রোডাক্টিভ আইসোলেশন। তাহলে এই যে এতক্ষণ ধরে আমি যে পয়েন্টগুলো বললাম, সেই পয়েন্টগুলোর জন্য কিন্তু ইভলিউশন ঘটে। এই যে পয়েন্টগুলো দাগালাম আরেকবার তোমাদের বলে দিচ্ছি। তাহলে ইভলিউশনের কারণ কি কি? জেনেটিক ভ্যারিয়েশন ইন পপুলেশন। ঠিক আছে, এবার জেনেটিক ভ্যারিয়েশনটা বা চেঞ্জ ইন জেনেটিক ফ্রিকোয়েন্সি, এটা কীভাবে ঘটতে পারে? মাইগ্রেশন, নন র্যান্ডাম মেটিং। এবার দেখো জেনেটিক ড্রিফট, এর ফলে করতে পারে। জেনেটিক ড্রিফটের মধ্যে আমরা পেয়ে যাব ফাউন্ডার এফেক্ট, বটলনেক, মিউটেশন। মিউটেশনের ফলেও আমরা জানি যে ইভলিউশন ঘটে। মিউটেশনের মধ্যে জিন মিউটেশন হয়, ক্রোমোজোমাল অ্যাবারেশন হয়, জিন রিকম্বিনেশন হয়, হাইব্রিডাইজেশন হয় এবং ন্যাচারাল সিলেকশন হতে পারে এবং
কি ন্যাচারাল সিলেকশনের 3টে স্টেপ হতে পারে, স্টেবিলাইজিং সিলেকশন, ডাইরেকশনাল সিলেকশন, ডিসরাপটিভ সিলেকশন এবং স্পিসিয়েশন। ঠিক আছে, স্পিসিয়েশন আর কি রিপ্রোডাক্টিভ আইসোলেশন। তাহলে এগুলো সবই যাচ্ছে ইভলিউশন। ইভলিউশন এই কারণে ঘটতে পারে। ঠিক আছে, তাহলে এটাকেই সামারি করে লেখা হয়েছে, দেখো, সামারি অফ দ্য প্রেজেন্ট কনসেপ্ট অফ ইভলিউশন। তাহলে ইভলিউশন, টু সাম আপ, ইভলিউশন operates to the basic 4 steps mechanism: appearance of genetic variation in certain individual of a population। তাহলে ইভলিউশনের মেন কারণটাই কি না জেনেটিক ভেরিয়েশন। জেনেটিক ভেরিয়েশনটা কী কীভাবে ঘটতে পারে? মাইগ্রেশন, নন র্যান্ডাম মেটিং, জেনেটিক ড্রিফট, ক্রোমোজোমাল চেঞ্জ, জিন মিউটেশন, রিকম্বিনেশন অফ জিন অ্যান্ড হাইব্রিডাইজেশন। ঠিক আছে, তাহলে এর ফলেই কিন্তু জেনেটিক ভ্যারিয়েশনটা সৃষ্টি হয়। মানে এগুলো সবই আমি পড়াচ্ছি কি ইভলিউশনের কারণ। ঠিক আছে, নেক্সট দেখো, স্প্রেডিং অফ জেনেটিক ভেরিয়েশন ইন এ সাব গ্রুপ অফ এ পপুলেশন বাই ন্যাচারাল সিলেকশন টু ডিফারেন্ট রিপ্রোডাকশন ইন এ সাকসেসিভ জেনারেশন। ঠিক আছে, তাহলে এই যে ভ্যারিয়েশনটা হলো, জেনেটিক ভ্যারিয়েশনটা হলো, সেটা ইন এ সাব গ্রুপ অফ এ পপুলেশন বাই ন্যাচারাল সিলেকশনের মাধ্যমে কিন্তু ডিফারেন্ট রিপ্রোডাক্টিভ গ্রুপের মধ্যে ছড়িয়ে পড়ে। সাম সর্ট অফ আইসোলেশন অফ এ সাব গ্রুপ of population having the genotype selected by nature from the subgroup. Accumulation of genetic variation to sufficiently altered the individual of a subgroup to become a new species। তাহলে এইভাবেই কিন্তু এগুলো জেনেটিক ভেরিয়েশনগুলো যদি অ্যাকুমুলেট হতে থাকে এবং ইন্ডিভিজুয়ালের মধ্যে যদি এক জেনারেশন থেকে অন্য জেনারেশনে বর্তায়, তাহলেই কিন্তু একটা নিউ স্পিসিসের উদ্ভব হয়। এটাই কিন্তু ইভলিউশনের বেসিক কনসেপ্ট, যে কিভাবে একটা নিউ স্পিসিসের উদ্ভব হয়। আর সেগুলো হতে গেলে মেন আমাদের কি প্রয়োজন না মাইগ্রেশন, নন র্যান্ডাম মেটিং, জেনেটিক রিপ, ক্রোমোজোমাল চেঞ্জ আর জিন মিউটেশন, রিকম্বিনেশন অফ জিন অ্যান্ড হাইব্রিডাইজেশন। তাহলে এগুলো হলো ইভলিউশনের মূল চাবিকাঠি, অর্থাৎ এগুলো হলেই ইভলিউশন ঘটে। ঠিক আছে, কিন্তু হার্ডি অ্যান্ড উইনবার্গ প্রিন্সিপালের ক্ষেত্রে ইভলিউশন কোনোভাবেই ঘটতে দেওয়া যাবে না। একটা পপুলেশনে ইভলিউশন যদি কোনোভাবে না ঘটে, তাহলে অ্যালিল ফ্রিকোয়েন্সিটা এক জেনারেশান থেকে নেক্সট জেনারেশানে কিন্তু সেম কনস্ট্যান্ট এবং স্টেবল থাকবে। ঠিক আছে, এখানে ইভলিউশনটা কেন একটু পড়িয়ে নিলাম, কারণ হার্ডি-উইনবার্গ প্রিন্সিপালে, আবার চলো আমি প্রথমে হার্ডি-উইনবার্গ প্রিন্সিপালে চলে যাই। হার্ডি-উইনবার্গ প্রিন্সিপালে বলা হয়েছে যে অ্যালিল ফ্রিকোয়েন্সি ইন এ পপুলেশন ইজ স্টেবল অ্যান্ড কনস্ট্যান্ট ফ্রম জেনারেশন টু জেনারেশন। তাহলে কখন অ্যালিল ফ্রিকোয়েন্সিটা এরকম কনস্ট্যান্ট এবং স্টেবল হবে? যখন কোনো ইভলিউশন ঘটবে না। মানে ইভলিউশন হওয়ার জন্য যে কজ দরকার আমি এতক্ষণ ধরে ডিসকাস করলাম, সেই কজগুলো কিন্তু কোনোটাই দেখা যাবে না হার্ডি-উইনবার্গ প্রিন্সিপালের মতে। যদি একটা পপুলেশনে কোনোভাবে ইভলিউশন না ঘটে, তখনই কিন্তু অ্যালিল ফ্রিকোয়েন্সিটা এক জেনারেশন থেকে অন্য জেনারেশনে যখন যাবে তখন স্টেবল থাকবে এবং কনস্ট্যান্ট থাকবে। ঠিক আছে, তাহলে ইভলিউশনের যে মেন কারণ সেগুলো কিন্তু কোনোটাই এক্ষেত্রে স্যাটিসফাই করবে না। যেমন আরেকবার বলে দিচ্ছি, দেখো, মানে জেনেটিক ভ্যারিয়েশন কোনোভাবে ঘটবে না, মাইগ্রেশন কোনোভাবে হবে না, নন র্যান্ডাম মেটিং মানে সিলেকশন অফ মোর ব্রাইটলি ধরো কালার্ড মেল বার্ড বাই এ ফিমেল বার্ড মে ইনক্রিজ দ্য জিন ফ্রিকোয়েন্সি অফ ব্রাইট কালার ইন দ্য নেক্সট জেনারেশন। ঠিক আছে, তাহলে বোঝা যাচ্ছে। তাহলে এক্ষেত্রে এটা কি হবে না নন র্যান্ডাম মেটিং হবে, জেনেটিক ড্রিফট, ফাউন্ডার এফেক্ট বা বটলনেক, মিউটেশন, ক্রোমোজোমাল অ্যাভারেশন এগুলো কিন্তু কোনোভাবেই দেখা যাবে না। জিন রিকম্বিনেশন, হাইব্রিডাইজেশন, ঠিক আছে, স্পিসিয়েশন এগুলো কিন্তু বা ন্যাচারাল সিলেকশন, রিপ্রোডাক্টিভ আইসোলেশন এগুলো কিন্তু কোনোভাবেই পপুলেশনের ক্ষেত্রে ঘটবে না।
ঠিক আছে, তাহলে যে ক্ষেত্রে এগুলো ঘটবে না সেক্ষেত্রেই কিন্তু অ্যালিল ফ্রিকোয়েন্সিটা স্টেবল এবং কনস্ট্যান্ট থাকবে এক জেনারেশন থেকে অন্য জেনারেশনে। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে কি কি হতে হবে না, এটা এই পপুলেশনটা কি কি বৈশিষ্ট্য এক্ষেত্রে থাকতে হবে। তাহলে এতক্ষণ ধরে আমি যে বললাম সেটা হলো যে ইভলিউশন ঘটার জন্য যে যে কারণগুলো দায়ী সেইগুলো কোনোটাই কিন্তু হার্ডউইনবার্গ পপুলেশনের ক্ষেত্রে আমরা দেখতে পাবো না, অর্থাৎ ইভলিউশন কিন্তু কোনোভাবেই এই পপুলেশনের মধ্যে ঘটবে না। তাহলে এই পপুলেশনটা কীরকম হবে দেখো, এখানে বলা আছে লার্জ এনাফ। ঠিক আছে, লার্জ এনাফ মানে কি, দ্য পপুলেশন ইজ ইনফাইনাইটলি লার্জ। লার্জ এনাফ মানেটা কি, পপুলেশনটা হবে ইনফাইনাইটলি লার্জ। ঠিক আছে, অ্যান্ড মেটস অ্যাট র্যান্ডাম কি, এবং এর মধ্যে কিন্তু র্যান্ডাম মেটিং দেখা যাবে। ঠিক আছে, তাহলে এখানটা দেখো, তাহলে আর কি হবে, এর মধ্যে মেটস অ্যাট র্যান্ডাম, এই পপুলেশনে কিন্তু র্যান্ডাম মেটিং দেখা যাবে। এই পপুলেশনকে কি বলে, এই পপুলেশনের একটা নাম আছে, তার নাম হলো প্যানমিকটিক, প্যানমিকটিক পপুলেশন, যেটা কি না লার্জ অর ইনফাইনাইটলি লার্জ এবং মেটস অ্যাট র্যান্ডাম, র্যান্ডাম মেটিং হবে। এটা কি, এরকম পপুলেশন হতে হবে। হার্ডউইনবার্গ প্রিন্সিপালের মতকে সার্থক করতে গেলে পপুলেশনটা হতে হবে প্যানমিকটিক। ঠিক আছে, মেটিং অকার্স অ্যাট র্যান্ডাম, বুঝতেই পারছো, এবং এক্ষেত্রে কি হবে, নো সিলেকশন অ্যাট অপারেট। ঠিক আছে, মানে এক্ষেত্রে কোনো রকম সিলেকশন হবে না, আর পপুলেশনটা মেনলি হবে ক্লোজ টাইপ। তাহলে পপুলেশনটা কি হবে, পপুলেশন ইজ ক্লোজড, কারণ এক্ষেত্রে কি নো ইমিগ্রেশন অফ ইন্ডিভিজুয়াল অফ এ পপুলেশন অকার্স। ঠিক আছে, মানে ইমিগ্রেশন কোনোটাই কিন্তু ঘটবে না, এটা হবে ক্লোজ টাইপ। মানে এক্ষেত্রে ইমিগ্রেশন আর ইমিগ্রেশন কোনোটাই কিন্তু ঘটবে না, বোঝা গেছে। তাহলে নো ইমিগ্রেশন নর এমিগ্রেশন। ঠিক আছে, আর এটার মধ্যে কি হবে না, দেয়ার ইজ নো মিউটেশন, এর মধ্যে কিন্তু কোনো মিউটেশনও দেখা যাবে না। তাহলে এখানটা আরেকটা লিখে দিই, নো মিউটেশন। পপুলেশনটা এরকম ক্রাইটেরিয়া হবে। ঠিক আছে, এর মধ্যে কিন্তু কোনো মিউটেশন ঘটবে না। তাহলে এর পপুলেশনটা কীরকম হবে না, ইনফাইনাইটলি লার্জ হবে, মেট অ্যাট র্যান্ডাম হবে, অর্থাৎ এটা একটা প্যানমিকটিক পপুলেশন হবে, যেটা ক্লোজ টাইপ হবে, এবং এর মধ্যে কোনো রকম মিউটেশন মানে ইভলিউশনের জন্য যা যা দরকার কোনোটাই হবে না। তাহলে অ্যালিল ফ্রিকোয়েন্সিটা স্টেবল এবং কনস্ট্যান্ট হবে ওয়ান জেনারেশন থেকে আরেকটা জেনারেশনে যাওয়ার পক্ষে। ঠিক আছে, এটাই হলো হার্ডউইনবার্গ প্রিন্সিপালের কিন্তু মূল বক্তব্য। নেক্সট দেখো, আমি কিছু এখান থেকে অঙ্ক তোমাদের সামনে সলভ করে দিয়েছি। এখান থেকে কিন্তু অঙ্কও আসতে পারে, প্রিন্সিপালটাও আসতে পারে। দেখো, এ পপুলেশন অফ ক্যাট ক্যান বি আইদার ব্ল্যাক অর হোয়াইট। দ্য ব্ল্যাক allele capital B has complete dominance over the white allele small b. Given a population of 1000 cat, মনে করো এই পপুলেশনের মধ্যে 1000 ক্যাট আছে, 840 ব্ল্যাক and 160 white. Determine the allele frequency, the frequency of individual per genotype and the number of individual per genotype. ঠিক আছে, টু সলভ দিস প্রবলেম সলভ অল দ্য প্রিসাইডিং ভেরিয়েবল। মানে এক্ষেত্রে তোমরা বুঝতে পারছো নিশ্চয়ই যে ভেরিয়েবলগুলো কি কি, পি কিউ, পি স্কোয়ার, 2pq এবং কিউ স্কোয়ার। ঠিক আছে, এবার দেখো এখানে ফাইন্ড দ্য ফ্রিকোয়েন্সি অফ হোয়াইট ক্যাট দ্য হোমোজাইগাস রিসেসিভ জেনোটাইপ। এখানে হোয়াইট ক্যাটটা কিন্তু হোমোজাইগাসলি রিসেসিভ জেনোটাইপ, as they have only one genotype small b. তাহলে হোমোজাইগাস রিসেসিভ জেনোটাইপটা কি, small b. Black cat can have either the genotype capital B small b
অর দ্য জেনোটাইপ ক্যাপিটাল বি ক্যাপিটাল বি। ব্ল্যাক ক্যাটের ক্ষেত্রে যেহেতু এটা ডমিনেন্ট সেজন্য এটা হেটেরোজাইগাস কন্ডিশনে কি হবে ক্যাপিটাল বি স্মল বি, হোমোজাইগাস কন্ডিশনে কি হবে ক্যাপিটাল বি ক্যাপিটাল বি। অ্যান্ড দেয়ারফর দ্য ফ্রিকোয়েন্সি ক্যানট বি ডিরেক্টলি ডিটারমাইন। ঠিক আছে, তাহলে এবার দেখো একটা ফর্মুলা মনে রাখবে, ফ্রিকোয়েন্সি অফ ইন্ডিভিজুয়ালকে কী করে বার করি না ইন্ডিভিজুয়াল বাই টোটাল পপুলেশন। তাহলে এক্ষেত্রে দেখো 160 মেনলি আমরা রিসেসিভটাকে নিয়ে কাজ করি, আগের অঙ্কটাতেও দেখেছো এখানে 160টা হলো রিসেসিভ এবং টোটাল নাম্বার হচ্ছে 1000। তাহলে 160 আউট অফ 1000 কত আমি এখান থেকে পাচ্ছি ইন্ডিভিজুয়াল বাই টোটাল পপুলেশন, এখান থেকে পেয়ে যাচ্ছি 0.16। তাহলে এটা হলো ফ্রিকোয়েন্সি অফ হোয়াইট ক্যাট, মানে যেটা হলো রিসেসিভ, তাই তো। তাহলে এখানে কিউ স্কোয়ার দিয়ে আমরা রিসেসিভ জিনের ফ্রিকোয়েন্সিটাকে প্রকাশ করি। তাহলে কিউ স্কোয়ার ইকুয়াল টু 0.16 যদি হয় তাহলে এখান থেকে আমি পেয়ে যাব কিউ ইকুয়াল টু 0.4। ঠিক আছে, আবার আমরা জানি কি সূত্রানুযায়ী কি জানি যে পি প্লাস কিউ ইকুয়াল টু 1। এটা কি করে পাই পি প্লাস কিউ হোল স্কোয়ার যদি ইকুয়াল টু 1 হয় তাহলে কি অর এখান থেকে পেয়ে যায় কি পি প্লাস কিউ ইকুয়াল টু কি 1। এই সমীকরণে আগের অঙ্কটার মতনই যদি কিউ এর মান আমি বসাই তাহলে পির মান পেয়ে যাব। তাহলে কিউ এর মান আমি এখানে বসিয়েছি 0.4, তাহলে পি এর মান পাচ্ছি কি 0.6। তাহলে ইকুয়েশনটা আমাদের কি ছিল পি স্কোয়ার প্লাস 2পি কিউ প্লাস কিউ স্কোয়ার ইকুয়াল টু 1। ঠিক আছে, তাহলে আমি এখান থেকে পি পেয়ে গেছি কিউ পেয়ে গেছি, তাহলে আমি এখান থেকে কি পি স্কোয়ার পেয়ে যাব। পি স্কোয়ার মানে কত পাচ্ছি দেখো 0.36। ঠিক আছে, পি ইকুয়াল টু 0.6 হলে পি স্কোয়ার ইকুয়াল টু 0.36। তাহলে আমি দেখো এখানে পি পেয়ে গেছি কিউ পেয়ে গেছি, তাহলে 2পি কিউও এভাবে আমি পেয়ে যাব, 2পি কিউ পেয়ে যাচ্ছি 0.48। এবং তাহলে আমি এখান থেকে সব কটা জিনিসই পেয়ে গেলাম। তাহলে এখান থেকে কি আমি পেলাম, আনসার কি হবে দ্য ফ্রিকোয়েন্সি অফ ডমিনেন্ট অ্যালিল মানে পি ইকুয়াল টু কি 0.6, দ্য ফ্রিকোয়েন্সি অফ রিসেসিভ অ্যালিল কিউ এটা কি 0.4, দ্য ফ্রিকোয়েন্সি অফ ইন্ডিভিজুয়াল উইথ ডমিনেন্ট জেনোটাইপ, যখন ডমিনেন্ট জেনোটাইপ বলবে তখন কিন্তু সেটা হবে পি স্কোয়ার। এটা হচ্ছে কত পি ইকুয়াল টু 0.6 হলে পি স্কোয়ার কি 0.36, দ্য ফ্রিকোয়েন্সি অফ ইন্ডিভিজুয়াল উইথ হেটেরোজাইগাস জেনোটাইপ যখনই বলবে তখনই মনে রাখবে তোমার বার করতে হবে কি 2পি কিউ, এটা আমরা পেয়ে গেছি 0.48, দ্য ফ্রিকোয়েন্সি অফ ইন্ডিভিজুয়াল উইথ রিসেসিভ জেনোটাইপ কিউ স্কোয়ার এটাও আমি পেয়ে গেছি 0.16। দ্য ফ্রিকোয়েন্সি ক্যান বি চেকড বাই সাবস্টিটিউটিং দ্য ভ্যালিউজ অ্যাবাভ ব্যাক ইন্টু দ্য হার্ডউইনবার্গ ইকুয়েশন। এটা যদি আমরা বসাই তাহলে দেখো আমরা হার্ডউইনবার্গ ইকুয়েশনটাই পেয়ে যাচ্ছি। পি প্লাস কিউ ইকুয়াল টু 1 হয়েছিল দেখো এটা, আর পি স্কোয়ার প্লাস 2পি কিউ প্লাস কিউ স্কোয়ার ইকুয়াল টু 1, তাহলে এটাও মিলে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এই অঙ্কটা আমি এইভাবে সলভ করতে পারলাম। তাহলে এক্ষেত্রে আনসার আমাদের কি দেখতে চেয়েছিল ডিটারমাইন দ্য অ্যালিল ফ্রিকোয়েন্সি, দ্য ফ্রিকোয়েন্সি অফ ইন্ডিভিজুয়াল পার জেনোটাইপ। অ্যালিল ফ্রিকোয়েন্সি মানেই পি কিউ, মনে রাখবে পি এবং কিউ এর মান। আর যখনই ফ্রিকোয়েন্সি অফ ইন্ডিভিজুয়াল পার জেনোটাইপ বলবে তখনই বুঝবে এটা হলো পি স্কোয়ার 2পি কিউ এবং কিউ স্কোয়ার, এগুলো কত এগুলো জানতে চাইছে। অ্যান্ড দ্য ইন্ডিভিজুয়াল পার জেনোটাইপ, ঠিক আছে, নাম্বার অফ ইন্ডিভিজুয়াল পার জেনোটাইপ। তাহলে দেখো নাম্বার অফ ইন্ডিভিজুয়ালটা আমরা এখান থেকে কি করে পেয়ে যাব কিউ স্কোয়ার ইন্টু টোটাল পপুলেশন। টোটাল পপুলেশনে কত ছিল 1000, তাহলে 0.36কে যদি 1000 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে আমি পেয়ে যাব 360 ব্ল্যাক ক্যাট। ব্ল্যাক ক্যাটকে কি দিয়ে ডিনোট করেছি ক্যাপিটাল বি জেনোটাইপ। ঠিক আছে, তাহলে 2পি কিউ ইন্টু টোটাল পপুলেশন করলে সেরকম আমি পেয়ে যাব কি ব্ল্যাক ক্যাট এটা কি হেটেরোজাইগাস মানে ক্যাপিটাল বি স্মল বি জেনোটাইপ। সেরকমই কিউ স্কোয়ার ইন্টু টোটাল পপুলেশন করলে আমি পেয়ে যাব রিসেসিভটা, তাই তো, মানে স্মল বি জেনোটাইপ। তাহলে এইভাবে কিন্তু একটা অঙ্ককে আমরা এইভাবে সলভ করতে পারি। মানে কি এখানে আরেকবার দেখো বলে দিচ্ছি, অঙ্কটার মধ্যে কি বলেছিল না টোটাল পপুলেশন কত বলেছিল এবং ব্ল্যাক কত বলেছিল, হোয়াইট কত বলেছিল।
প্রথমে আমি হোয়াইটটাকে নিয়ে কাজ করেছি, কারণ ব্ল্যাকটার মধ্যে কি আছে, ব্ল্যাকটার মধ্যে তো ক্যাপিটাল বিও আছে, ক্যাপিটাল বি স্মল বিও আছে, তাই এটা কিন্তু ইউনিক নয়। ইউনিক কোনটা, এটা যেটা ইন্ডিকেট করছে অনলি স্মল বি, তাই আমি ফার্স্টে এটাকে নিয়ে কাজ শুরু করেছি। এটাকে নিয়ে কাজ শুরু করতে আমি কি পেয়ে গেছিলাম, কিউ পেয়ে গেলে, যেহেতু পি প্লাস কিউ P1 সেই জন্য আমি পিও পেয়ে গেলাম। তাহলে পি কিউ পেয়ে যাওয়া মানে কি, আমার অঙ্কটা প্রায় অর্ধেক শেষ হয়ে গেল। পি কিউ পেয়ে যাওয়া মানে আমি এখান থেকে পি স্কোয়ার পেয়ে যাব, কিউ স্কোয়ার পেয়ে যাব, এরকম এভাবে 2pq পেয়ে যাব। এভাবে আমি সবকটা পেয়ে গেছি। আর শেষ পর্যন্ত এই পি স্কোয়ার কিউ স্কোয়ার আর 2pq থেকে এটা যেহেতু 1000 সেই জন্য আমি প্রত্যেকটা জেনোটাইপ কত করে আছে সেটাও এখান থেকে বার করে ফেলতে পারছি। ঠিক আছে, তাহলে এবার দেখো পরের অঙ্কটায় চলে যাই। তাহলে এখানে কি বললো, কম্পেয়ারিং জেনারেশন টু নো ইফ এ পপুলেশন ইজ এ হার্ডউইনবার্গ ইকুইলিব্রিয়াম সায়েন্টিস্ট হ্যাভ টু অবজার্ভ at least 2 generation. If the allele frequency are the same for both generation, then the population is in Hardy-Weinberg equilibrium. মানে পরপর দুটো জেনারেশনের যদি অ্যালিল ফ্রিকোয়েন্সিটা সেম হয় তাহলে বোঝা যাবে যে এটা হার্ড-উইনবার্গ ইকুইলিব্রিয়ামের অন্তর্গত। দ্য পপুলেশন ইজ ইন হার্ড-উইনবার্গ ইকুইলিব্রিয়াম। তাহলে কি বলছে এটা দেখো, হার্ড-উইনবার্গ টু অবজার্ভ অ্যাট লিস্ট 2 generation. If the allele frequency are same for both generation, then the population is in Hardy-Weinberg equilibrium. বোঝা গেছে? এরপর দেখো এখানে দেখো, এরকম যদি আমরা নেক্সট জেনারেশনে এটা বার করি, নেক্সট জেনারেশনে ক্যাট হ্যাজ টোটাল পপুলেশন 800 ক্যাট। নেক্সট জেনারেশনটা আমি বার করছি এই সূত্রটা ধরেই, দেখতে পাচ্ছি যে 800টা ক্যাট হয়েছে, এর মধ্যে 672টা ব্ল্যাক, 128টা হোয়াইট। তাহলে হোয়াট ইজ দ্য পপুলেশন, তাহলে ইজ দ্য পপুলেশন ইন হার্ড-উইনবার্গ ইকুইলিব্রিয়াম। তাহলে ফার্স্ট জেনারেশনটা আমরা দেখেছি, এবার যদি নেক্সট জেনারেশনটা দেখি যে এরকম ইন্ডিভিজুয়াল আমরা পাচ্ছি, তাহলে এখান থেকে আমাদের দেখতে হবে যে এটা হার্ড-উইনবার্গ ইকুইলিব্রিয়ামের অন্তর্গত কি না। কীভাবে দেখো সলভ করব, সেই আগের মতনই রিসেসিভটা দেখো 128 আউট অফ কত 800, তাহলে সেইভাবে আমি রিসেসিভ মানে কিউ স্কোয়ার ইকুয়াল টু পেয়ে গেলাম, কিউ স্কোয়ার ইকুয়াল টু 128/800 ইকুয়াল টু কত 0.16। কিউ স্কোয়ার পেয়ে গেলে কিউও পেয়ে যাব, এটাকে যদি বর্গমূল করি তাহলে পেয়ে যাব 0.4। কিউ পেয়ে গেলে আমি কি পেয়ে যাব, দ্য রিসেসিভ ফ্রিকোয়েন্সি অফ কিউ ইজ রিমেন সেম। তাহলে কি রিমেন সেম থাকছে, দেখলাম যে আগেরটাতেও কত হয়েছিল, রিকলে দেখো এখানে লেখা আছে যে আগেরটাতে আমি কত পেয়েছিলাম, আগেরটায় কিউ ইকুয়াল টু বেরিয়েছিল 0.4 আর পি ইকুয়াল টু 0.6। তাহলে নেক্সট জেনারেশনেও কিন্তু আমি পেলাম যে কিউ ইকুয়াল টু 0.4। তাহলে দ্য পপুলেশন ইজ ইন এ স্টেট অফ হার্ড-উইনবার্গ ইকুইলিব্রিয়াম। ওকে, তাহলে এর থেকেই বুঝলাম যে এই যে পরের নেক্সট জেনারেশনটার কথা বলা হয়েছে সেটা হার্ড-উইনবার্গ ইকুইলিব্রিয়ামের অন্তর্গত। দেখো নেক্সট আরেকটা টাইপ এখানে বলা হয়েছে, দ্য বিগ কালার অফ ফিঞ্চেস has a complete dominance relationship where black beak are dominant over yellow beak. There are 210 individual with a genotype capital D capital D. তাহলে capital D কতটা আছে 210, 245 individual are genotype capital D small d এবং 45 individual are with genotype small d small d. Find the frequency of the dominant recessive allele and the frequency of individual with dominant heterozygote and recessive triad. ঠিক আছে, তাহলে এখানে কিন্তু প্রত্যেকটা আলাদা আলাদা করে বলে দিয়েছে। তাহলে এখান থেকে দেখো there are 210 individual of genotype capital D, এইটা হলো ক্যাপিটাল ডি স্মল ডি এবং এটা হলো স্মল ডি স্মল ডি। তাহলে এই তিনটে যদি আমি যোগ করি তাহলে টোটাল পপুলেশনটা পেয়ে যাব। তাহলে টোটাল পপুলেশনটা পেয়ে গেলাম আমি
500 এর মধ্যে এখানে কোশ্চেনে বলে দিয়েছে 45 হলো স্মল ডি, তাহলে 45 বাই 500 0.09, এটা হচ্ছে কিউ স্কোয়ার, তাহলে এখান থেকে কিউ পেয়ে যাব 0.3 পেয়ে গেলাম। তাহলে কিউ যখনই পেয়ে যাব এই সমীকরণে যদি আমি বসিয়ে দিই তাহলে পি এর মানও আমি পেয়ে যাচ্ছি। তাহলে পি আর কিউ যদি আমি পেয়ে যাই তাহলে পি স্কোয়ার প্লাস 2pq প্লাস কিউ স্কোয়ার, তাহলে নাও দ্য অ্যালিল ফ্রিকোয়েন্সি অফ এ পপুলেশন ইজ নোন, সলভ ফর দ্য ফ্রিকোয়েন্সি অফ অল ইন্ডিভিজুয়াল ইউজিং এত। তাহলে আমরা তো সূত্রটা জানি, তাহলে এখান থেকে পি স্কোয়ার দেখো পেয়ে গেলাম 0.49, পি জানলে পি স্কোয়ারও পেয়ে যাব, তাহলে 2pq পেয়ে গেলাম 0.42, ঠিক আছে। তাহলে আমি সব কটাই দেখো পেয়ে গেলাম। তা ফ্রিকোয়েন্সি অফ ডমিনেন্ট অ্যালিল পি, তাহলে যখন বলবে ফ্রিকোয়েন্সি অফ ডমিনেন্ট অ্যালিল তখন মনে রাখবে যে তোমাকে পি জানতে চেয়েছে, তাহলে পি ইকুয়াল টু কত 0.7, দ্য ফ্রিকোয়েন্সি অফ রিসেসিভ অ্যালিল কিউ মানে 0.3, কিন্তু দ্য ফ্রিকোয়েন্সি অফ ইন্ডিভিজুয়াল উইথ ডমিনেন্ট জেনোটাইপ যখন জানতে চাইবে তখন মনে করবে যে তোমাকে পি স্কোয়ারটা জানতে চাইছে, তাহলে সেটা কত 0.49। দ্য ফ্রিকোয়েন্সি অফ ইন্ডিভিজুয়াল উইথ হেটেরোজাইগাট জেনোটাইপ, হেটেরোজাইগাট মানে কি 2pq, হেটেরোজাইগাট মানে কি 2pq, ঠিক আছে। মানে ক্যাপিটালে, অ্যাকচুয়ালি ক্যাপিটালে ওনার সূত্র অনুযায়ী ক্যাপিটালে স্মল এ ইকুয়াল টু কিন্তু 2pq মনে রাখবে, ঠিক আছে। তাহলে 2pq মানে পেয়ে গেলাম। আর কিউ স্কোয়ার কি, দ্য ফ্রিকোয়েন্সি অফ ইন্ডিভিজুয়াল উইথ রিসেসিভ জেনোটাইপ মানে কিউ স্কোয়ার ইকুয়াল টু 0.09, ঠিক আছে। নেক্সট জেনারেশন অফ ফিঞ্চেস হ্যাজ এ পপুলেশন, এবার এই সেকেন্ড অঙ্কটার ক্ষেত্রে যেটা আমরা করলাম, প্রথম অঙ্কটার ক্ষেত্রে আমরা ফার্স্ট এবং সেকেন্ড জেনারেশন দেখেছি, এবার এই যে সেকেন্ড অঙ্কটার ক্ষেত্রে এটা আমরা দেখলাম ফার্স্ট জেনারেশন, এবার আমরা দেখব যে সেকেন্ড জেনারেশনে কি হচ্ছে। দ্য নেক্সট জেনারেশন অফ ফিঞ্চেস হ্যাজ এ পপুলেশন অফ 400টা দেখতে পাচ্ছি, এবং দেয়ার আর 336 হোয়াইট black beak and 64 with yellow beak. Is the population in Hardy-Weinberg equilibrium? তাহলে ইয়েলো বিকটা যেহেতু রিসেসিভ সেই জন্য ওটাকে নিয়ে শুরু করছি। তাহলে 64/400 এখান থেকে পেয়ে গেলাম 0.16, মানে কিউ স্কোয়ার ইকুয়াল টু 0.16, কিউ ইকুয়াল টু কি 0.4, বিকজ দ্য রিসেসিভ অ্যালিল ফ্রিকোয়েন্সি হ্যাজ চেঞ্জ ইন দ্য পপুলেশন ইজ নট এ স্টেট অফ হার্ড-উইনবার্গ ইকুইলিব্রিয়াম। এখানে আগে আমি দেখো কত পেয়েছিলাম, কিউ পেয়েছিলাম 0.3, তাই তো 0.3 ফার্স্ট জেনারেশনে আমি কিউ কত পেয়েছি 0.3, কিন্তু এই যে নেক্সট জেনারেশনে আমি পেলাম কিউ ইকুয়াল টু 0.4। তাহলে এই অঙ্কটার ক্ষেত্রে, এই যে সেকেন্ড অঙ্কটার ক্ষেত্রে দুটো জেনারেশন যে আমি কনসিডার করলাম সেখানে দেখলাম যে এটা কিন্তু হার্ড-উইনবার্গ ইকুইলিব্রিয়ামে পড়ছে না। ফার্স্ট অঙ্কটা কিন্তু হার্ড-উইনবার্গ ইকুইলিব্রিয়ামে পড়েছিল, কারণ সেক্ষেত্রে ফার্স্টে কিউ এবং সেকেন্ড জেনারেশনে কিউ এর মান কিন্তু ইকুয়াল হয়েছিল, কিন্তু এক্ষেত্রে কিন্তু ফার্স্ট অ্যান্ড সেকেন্ড জেনারেশনে কিউ এর মান ইকুয়াল নট ইকুয়াল টু দ্য ফার্স্ট জেনারেশন। তাহলে এই জন্য কিন্তু এটা নট ইন স্টেট অফ হার্ড-উইনবার্গ ইকুইলিব্রিয়াম, ঠিক আছে। তাহলে এখানে দুটো অঙ্ক দ্বারা বুঝিয়ে দিলাম, এই সেকেন্ড অঙ্কটা বুঝিয়ে দিলাম যে এটা কিন্তু হার্ড-উইনবার্গ ইকুইলিব্রিয়ামের মধ্যে পড়ছে না, ঠিক আছে। তাহলে দুটো ফার্স্ট এই অঙ্কটার ক্ষেত্রে আমরা দেখেছিলাম কি দুটোই কিন্তু সেম হচ্ছে, তাই তো, তাই জন্য সেটা কিন্তু হার্ড-উইনবার্গ ইকুইলিব্রিয়ামের মধ্যে পড়েছিল, কিন্তু সেকেন্ডটা কিন্তু দেখলাম পড়ছে না। তাহলে এইভাবে দুটো জেনারেশনে কনসিডার করে দেখালাম যে হার্ড-উইনবার্গ ইকুইলিব্রিয়ামের প্রিন্সিপালটা কিভাবে ফলপ্রসূ হচ্ছে। তাহলে এর থেকে কিন্তু যেরকম প্রিন্সিপাল আসে হার্ড-উইনবার্গ প্রিন্সিপালটা, তারপরে তোমরা কি কি শিখলে এই ভিডিও থেকে, যে হার্ড-উইনবার্গ প্রিন্সিপালটা শিখলে, ঠিক আছে। এবার আরও জানলে যে হার্ড-উইনবার্গ প্রিন্সিপালটা এক জেনারেশন থেকে নেক্সট জেনারেশনে এটা কি হয়, অ্যালিল ফ্রিকোয়েন্সিটা মনে রাখবে, অ্যালিল ফ্রিকোয়েন্সিটা কি হয়, স্টেবল হয় অ্যান্ড কি হয়, কনস্ট্যান্ট হয় এক জেনারেশন থেকে অন্য জেনারেশনে।
এই যে অ্যালিল ফ্রিকোয়েন্সিটা একটা পপুলেশনের মধ্যে এক জেনারেশন থেকে অন্য জেনারেশনে স্টেবল অ্যান্ড কনস্ট্যান্ট হচ্ছে, তার জন্য কি কি থাকা চাই? পপুলেশনটাকে বড় হতে হবে, মানে এটা একটা প্যানমিকটিক পপুলেশন হতে হবে, আর এর মধ্যে কিন্তু কোনো মিউটেশন, রিকম্বিনেশন বা ইভলিউশন ঘটবে না। ঠিক আছে, মানে বাইরে থেকে কোনো রকম কিছু প্রবেশ করবে না বা কিছুই বাইরে বেরোবে না। এটা হবে সম্পূর্ণ ক্লোজ টাইপ, পপুলেশনটা হবে সম্পূর্ণ ক্লোজ টাইপ। ঠিক আছে, তাহলে তোমরা দেখলে যে হার্ড-উইনবার্গ প্রিন্সিপাল যে পড়লে তার মধ্যে কিন্তু কোনো রকম ইভলিউশন ঘটবে না। ঠিক আছে, কোনো রকম ডিএনএর মধ্যে কোনো রকম সিকোয়েন্সিয়াল চেঞ্জ ঘটবে না, মিউটেশন ঘটবে না, কোনো রকম ইভলিউশন ঘটবে না। তাহলে সেরকম পপুলেশন কিন্তু আমাদের হতে হবে হার্ড-উইনবার্গ প্রিন্সিপালের ক্ষেত্রে। কোনো রকম জিন ফ্লো ঘটবে না, মানে পপুলেশন থেকে ধরো কিছু বেরিয়ে যাবে না বা পপুলেশনে কিছু ইন্ট্রোডিউস হবে না, এরকম জিন ফ্লো কিন্তু কোনো রকম ঘটবে না। বা জেনেটিক ড্রিফট, জিন ফ্লো, মিউটেশন, এগুলো বা ন্যাচারাল সিলেকশন, সেক্সুয়াল সিলেকশন, এগুলো কিন্তু কোনোটাই ঘটবে না। যদি না ঘটে তখনই অ্যালিল ফ্রিকোয়েন্সিটা এক জেনারেশন থেকে অন্য জেনারেশনে কিন্তু স্টেবল এবং কনস্ট্যান্ট হবে অ্যাকর্ডিং টু হার্ডি অ্যান্ড উইনবার্গ। দেখো, দেয়ার আর 5 ফ্যাক্টর দ্যাট ক্যান লিড টু ইভলিউশন। এখানে একটু লিখে দিই, দেয়ার আর, আচ্ছা চলো লাস্টে লিখে দিই তোমাদের, যে দেয়ার আর 5 factors that can lead to evolution. ওকে, সেটা কি কি? একটা হলো জেনেটিক ড্রিফট, সেকেন্ড হলো জিন ফ্লো, থার্ড মিউটেশন, ফোর্থ সেক্সুয়াল সিলেকশন এবং ফিফথ হলো ন্যাচারাল সিলেকশন। ঠিক আছে, এই 5টা ফ্যাক্টর কিন্তু ইভলিউশনের জন্য দায়ী। যে ক্ষেত্রে হার্ড-উইনবার্গ ইকুইলিব্রিয়ামটা মেনটেন হবে সেক্ষেত্রে কিন্তু ইভলিউশন ঘটবে না, মানে এই 5টা ফ্যাক্টর কোনোভাবেই কার্যকরী ভূমিকা পালন করবে না। যখন এই 5টা ফ্যাক্টর অফ থাকবে তখনই কিন্তু হার্ড-উইনবার্গ প্রিন্সিপালটা মেনটেন হবে বা হার্ড-উইনবার্গ ইকুইলিব্রিয়ামটা মেনটেন হবে। হার্ড-উইনবার্গ ইকুইলিব্রিয়ামটা কি না, কোনো পপুলেশনের জিন ফ্রিকোয়েন্সি বা অ্যালিল ফ্রিকোয়েন্সিটা রিমেন কনস্ট্যান্ট থাকে জেনারেশন আফটার জেনারেশনে। হার্ড-উইনবার্গ প্রিন্সিপালটা তখনই মেনটেন হবে যখন ইভলিউশন ঘটবে না। এর বেসিক আইডিয়াটা এটাই, মানে অ্যালিল ফ্রিকোয়েন্সি প্রিন্সিপালটা দেখো লিখে দিচ্ছি। প্রিন্সিপালটা কি না, অ্যালিল frequencies in a population are stable and is constant from generation to generation.
বোঝা গেছে? আর এখানে দেখো পপুলেশন কাকে বলে সেটাও আমি একটু লিখে দিচ্ছি। পপুলেশন, পপুলেশন হলো গ্রুপ অফ organisms of a species living in a particular area and interbreed or an interbreeding, তাহলে তাকে কিন্তু বলে পপুলেশন। ঠিক আছে, তাহলে আশা করি হার্ডউইনবার্গ প্রিন্সিপালটা বুঝতে পেরেছো। এটা কিন্তু অনেকেই বুঝতে পারে না, একটা অন্যতম কঠিন পার্ট, এবং তার রিলেটেড অনেক ম্যাথও আমি করিয়ে দিলাম যে কিভাবে একটা জেনারেশন থেকে অন্য জেনারেশনে অ্যালিল ফ্রিকোয়েন্সিটা রিমেন কনস্ট্যান্ট থাকে। ঠিক আছে, সেটা ফার্স্ট অঙ্ক দিয়ে বুঝিয়েছি এবং সেটা হার্ডউইনবার্গ ইকুইলিব্রিয়ামের অন্তর্গত। আর সেকেন্ড অঙ্কটায় কিন্তু এক জেনারেশন থেকে অন্য জেনারেশনে অ্যালিল ফ্রিকোয়েন্সিটা কনস্ট্যান্ট নেই, তাহলে সেটা কিন্তু হার্ডউইনবার্গ ইকুইলিব্রিয়ামের অন্তর্গত নয়। তাহলে এই ভিডিও থেকে আশা করি হার্ডউইনবার্গ ইকুইলিব্রিয়াম এবং তার রিলেটেড প্রবলেমগুলো তোমরা বুঝতে পেরেছো, এবং সেগুলো পরীক্ষায় আসলে আশা করি এই রিলেটেড ম্যাথ আসলেও তোমরা তার যথাযোগ্য অ্যান্সার করতে পারবে। এটা দেখো হার্ডউইনবার্গ প্রিন্সিপালের গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন। তাহলে এই যে এটা দেখতে পাচ্ছ, এটা কি হার্ডউইনবার্গ প্রপোর্শন অফ টু অ্যালিল। এই যে হরিজেন্টালি এটাকে বুঝিয়েছে, এটা হলো হরিজেন্টাল, এটা হলো ভার্টিক্যাল। ঠিক আছে, হরিজেন্টালি কি কি ইনপুট করা হয়েছে? পি অ্যান্ড কিউকে। পি অ্যান্ড কিউটা কি? তাহলে দেখো দ্য হরিজেন্টাল অ্যাক্সিস শোজ দ্য টু অ্যালিল ফ্রিকোয়েন্সি পি অ্যান্ড কিউ। পি অ্যান্ড কিউকে হরিজেন্টালি বোঝানো হয়েছে, অ্যান্ড দ্য ভার্টিক্যাল অ্যাক্সিস শোজ দ্য এক্সপেক্টেড জেনোটাইপ ফ্রিকোয়েন্সিস। এখানে কিন্তু ভার্টিক্যাল অ্যাক্সিসে জেনোটাইপ ফ্রিকোয়েন্সিগুলোকে রাখা হয়েছে। Each line shows one of the three possible genotype. এখানে দেখো ব্লু কালার দিয়ে কিউ অ্যালিলের জেনোটাইপকে বোঝানো হয়েছে, মানে কিউ স্কোয়ার। সেরকমই রেড কালার দিয়ে ক্যাপিটালে বা পি স্কোয়ারকে বোঝানো হয়েছে, এবং টু পি কিউকে বোঝানো হয়েছে গ্রিন কালার দিয়ে, যেটা হলো হেটেরোজাইগট, অর্থাৎ ক্যাপিটালে স্মলে। তাহলে এইভাবে তিনটেকে রিপ্রেজেন্ট করা হয়েছে, একটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন এখানে করা হয়েছে হার্ডউইনবার্গ ইকুইলিব্রিয়ামে। এটাও তোমরা দেখে রাখবে, এটা অত ডিটেলে পড়ার কোনো দরকার নেই, এটা জাস্ট দেখে রাখবে। এই গ্রাফটা যেন আসলে বুঝতে পারো যে এটা হার্ডউইনবার্গ ইকুইলিব্রিয়ামেরই বা হার্ডউইনবার্গ প্রিন্সিপালের গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন। দেখো আজকে আমরা পড়ব জেনেটিক ড্রিফট। ঠিক আছে, জেনেটিক ড্রিফট পড়তে গেলে আমাদের দুটো টার্মিনোলজির সাথে পরিচিত হতে হবে, সেটা হলো ফাউন্ডার এফেক্ট এবং বটলনেক। তাহলে দেখো জেনেটিক ড্রিফট কি? দ্য টার্ম জেনেটিক ড্রিফট রেফার টু দ্য চান্স, এটা খুব ইম্পর্টেন্ট ওয়ার্ড, মনে রাখবে, দ্য চান্স, the chance elimination of the gene of certain triad when a section of population migrate or dies or natural calamities, the dramatically altered be gene frequency of the remaining population. It remains certain allele and fix the other allele, thereby reducing the genetic ভেরিয়েবিলিটি অফ দ্য পপুলেশন। ধরো এখানে একটা পপুলেশনে, এটা ধরো একটা পপুলেশন, সেখানে পি ইকুয়াল টু ধরো 6 ছিল। ঠিক আছে, আর কিউ ইকুয়াল টু ধরো 4 ছিল। তাহলে এটাই কি? এটাই পি ইকুয়াল টু 6 আর কিউ ইকুয়াল টু কত? 4। এটা ধরো চেঞ্জ হচ্ছে, চেঞ্জ হতে হতে আমি নেক্সট যেটা পেলাম তার মধ্যে ধরো
চেঞ্জ হতে হতে এমন হলো যে ধরো এখানে পিটা হয়ে গেল, পি আমি রেড দিয়ে বোঝাচ্ছি, পিটা ধরো হয়ে গেল কম 3টে, আর কিউটা ধরো হয়ে গেল 7টা। তাহলে এখানে কি হলো, পি ইকুয়াল টু হয়ে গেল 3, কিউ ইকুয়াল টু কত হলো 7। ঠিক আছে, এগুলো ধরো পয়েন্ট পয়েন্ট দিয়ে করছি আমি, যেহেতু ফ্রিকোয়েন্সিটা এভাবেই করে। নেক্সট জেনারেশনে ধরো এটা ধরো নেক্সট জেনারেশনে ধরো সব আমি দেখতে পাচ্ছি পি ইকুয়াল টু ধরো এখানে 0 হয়ে গেল, কিউ ইকুয়াল টু ধরো এখানে সব ফুল হয়ে গেল 1। তাহলে এরকমই চেঞ্জ ঘটে, এটাকেই বলা হচ্ছে কিন্তু জেনেটিক ড্রিফট। তাহলে ভালো করে লক্ষ্য করো, দ্য টার্ম জেনেটিক ড্রিফট রেফার টু চান্স অর এলিমিনেশন। এখানে দেখতে পারলে পিটা পুরো এলিমিনেট হয়ে গেল, পিটা 0 হয়ে গেল। তাহলে এলিমিনেশন অফ জিন, একটা পুরো জিনই এলিমিনেশন হয়ে গেল অফ সার্টেন ট্রায়েড ওয়েন এ সেকশন অফ পলিউশন মাইগ্রেট। এখানে পুরো মাইগ্রেটের ফলে হতে পারে, ডাই মানে মরে যাওয়ার ফলে হতে পারে, অফ ন্যাচারাল ক্যালামিটিস। ঠিক আছে, এক জায়গা থেকে অন্য জায়গায় মাইগ্রেশনের ফলেও হতে পারে, আবার ডাইজ অফ ন্যাচারাল ক্যালামিটি, কোনো ন্যাচারাল বা প্রাকৃতিক দুর্ঘটনার ফলে মরে যাওয়ার ফলেও এই ঘটনাটা ঘটতে পারে। ইটস ড্রামাটিক্যালি অল্টার দ্য জিন ফ্রিকোয়েন্সি অফ দ্য রিমেনিং পলিউশন। দেখতে পারলে বাদবাকি পলিউশনের ফ্রিকোয়েন্সিগুলো, জিন ফ্রিকোয়েন্সিগুলো কীভাবে চেঞ্জ হলো। ইট রিমেন্স সার্টেন অ্যালিল অ্যান্ড ফিক্স দ্য আদার অ্যালিল। ঠিক আছে, দেয়ার বাই রিডিউসিং দ্য জেনেটিক ভেরিয়েবিলিটি অফ দ্য পপুলেশন। ফর এক্সাম্পল, ইন কেস অফ স্নোস্টর্ম, the individual having allele characteristic that provide resistance to cold survive, whereas other dies. ঠিক আছে, তাহলে এটা সার্ভাইভ করলো, বাকিগুলো কিন্তু মারা গেল। দ্য ফ্রিকোয়েন্সি অফ সাচ অ্যালিল which were heritherto of no value may increase as they now have adaptive value. তাহলে ওটাই কিন্তু অ্যাডাপটিভ ভ্যালু হিসাবে আমাদের দেখা দেবে, যে মানে কোল্ড রিজিয়নে সারভাইভ করার ক্ষমতা, ওটাই কিন্তু অ্যাডাপটিভ ভ্যালু হিসাবে দেখা দেবে। এবার চলো দেখি বটল নেক কী। ইট ইজ অ্যান ইনস্ট্যান্ট অফ জেনেটিক রিফট ইন হিউম্যান পপুলেশন। ইট ইজ নোটেড ওয়েন এ স্মল গ্রুপ অফ people called founder leave their home to find a new settlement. ঠিক আছে, the population in a new settlement may have different genotype frequency from that of the parent population. Formation of a different genotype in new settlement is called founder effect. চলো তাহলে ফাউন্ডার এফেক্টটা দেখি ভালো করে কি বলতে চাইছে। ফাউন্ডার এফেক্ট ধরো এখানে কতগুলো ব্রিটল আছে, এখানে কতগুলো ব্রিটল আছে, এগুলো ধরো রেড ব্রিটল। ঠিক আছে, আর কতগুলো ব্রিটল আছে, এগুলো ধরো ইয়েলো ব্রিটল। ঠিক আছে, এবার এখান থেকে ধরো একটা রেড ব্রিটল, এখান থেকে এখানে ধরো একটা, এটা হলো একটা আইল্যান্ড, এই আইল্যান্ডে গিয়ে এই রেড ব্রিটলটা কি করলো, এই গেল গিয়ে তার সংখ্যা বাড়ালো।
তাহলে এটা একটা আইল্যান্ড। তাহলে একেই কিন্তু আমরা বলবো ফাউন্ডার এফেক্ট। ছবিটা আশা করি বুঝতে পেরেছো। তো চলো দেখি কি। তাহলে ইট ইজ অ্যান ইনস্ট্যান্স অফ জেনেটিক ড্রিফট, মানে কিন্তু এটা কিন্তু একটা জেনেটিক ড্রিফটেরই অংশ ইন হিউম্যান পপুলেশন। ইট ইজ নোটেড হোয়েন এ স্মল গ্রুপ অফ পিপল কল ফাউন্ডার্স। তাহলে এরকম যদি কিছু ফাউন্ডার গিয়ে একটা নতুন জায়গায় যায়, লিভ দেয়ার হোম, এখানে দেখতে পাচ্ছ যে লিভ দেয়ার হোম টু ফাইন্ড এ নিউ সেটেলমেন্ট। এরা যে পুরনো জায়গায় ছিল তার থেকে গিয়ে একটা নতুন আইল্যান্ডে গেল, তাহলে এবং নিউ সেটেলমেন্ট করলো। দ্য পপুলেশন ইন এ নিউ সেটেলমেন্ট মে হ্যাভ ডিফারেন্ট জেনোটাইপ পপুলেশন ফ্রম দ্যাট অফ দ্য প্যারেন্ট পপুলেশন। মানে এই পুরনো পপুলেশনে যেরকম ছিল, নতুনটা কিন্তু তার থেকে আলাদা, তাই তো? তাদের কিন্তু ডিফারেন্ট জিনোটাইপ, এই পুরনো জেনোটাইপটা নতুন জেনোটাইপ থেকে কিন্তু সম্পূর্ণ আলাদা। ফর্মেশন অফ ডিফারেন্ট জেনোটাইপ ইন এ নিউ সেটেলমেন্ট ইজ কল্ড ফাউন্ডার এফেক্ট। তাহলে একেই বলা হচ্ছে ফাউন্ডার এফেক্ট। বোঝা গেছে? নেক্সট দেখো আরেকটা জিনিস, সেটা হলো বটল নেক। বটল নেকটা কি জিনিস দেখো এখানে আঁকছি। এটা ধরো একটা বড় পপুলেশনে কি হয়, এখানে অনেক ইন্ডিভিজুয়াল রয়েছে, তার থেকে এখান থেকে মাত্র 2-1টা ইন্ডিভিজুয়ালই এখানে পৌঁছাতে পারলো। তাহলে একে তখন আমরা বলবো বটল নেক। ঠিক আছে, পিকচারটার সঙ্গে দেখো সিমিলারিটি রেখে থিওরিটা বলছি। ন্যাচারাল ক্যালামিটিস says earthquake, fire, flood may greatly reduce the size of a population, killing the individual randomly. The genetic pool of the small surviving population is often not a representative of genetic pool of the original population. This situation with reduced genetic variability is called bottleneck. প্রথমে কিন্তু একটা পপুলেশন বড়ই ছিল, কিন্তু বিভিন্ন টাইপের ন্যাচারাল ক্যালামিটি, ধরো আর্থওয়েক, ফায়ার, ফ্লাড, এইসবের ফলে যদি ওই পলিউশনটা রিডিউস করে, মানে তার বেশি সংখ্যকই মারা গেল, খুব কম সংখ্যক বেঁচে থাকলো, তাহলে যারা কিনা এই রিপ্রেজেন্টেটিভ জেনেটিক পুল, তারা কিন্তু অরিজিনাল পপুলেশন থেকে সম্পূর্ণ আলাদা। ঠিক আছে, তাহলে একেই বলছে বটল নেক। ঠিক আছে, তাহলে অ্যামং দ্য সার্ভাইভার সার্টেন অ্যালিলস মে বি ওভার রিপ্রেজেন্টেড, সাম মে বি আন্ডার রিপ্রেজেন্টেড অ্যান্ড সাম অ্যালিল মে বি টোটালি এলিমিনেটেড। ঠিক আছে, তাহলে এখানেও একটা বটল নেকের পিকচার দেখিয়েছে। দেখো বটল নেক এফেক্ট, সার্ভাইভিং পপুলেশন emerging from bottleneck has many allele of one type, only a few of the second type and none of the third type. ঠিক আছে, তাহলে এখানে একটাই টাইপ কিন্তু রয়েছে। ক্লিয়ারলি ইট ইজ জেনেটিক মেকআপ ইজ নট এ রিপ্রেজেন্টেটিভ অফ দ্যাট অফ দ্য লার্জ অরিজিনাল পপুলেশন। ঠিক আছে, তাহলে এইভাবে যেটা সৃষ্টি হচ্ছে তাকে বলছি আমরা বটল নেক। বোঝা গেছে? তাহলে এটা গেল জেনেটিক ড্রিফটেরই দুটো পার্ট, একটা ফাউন্ডার এফেক্ট যেটা কিছু পরিমাণে গিয়ে, আচ্ছা প্রথমে জেনেটিক ড্রিফটটা বলে দিই। প্রথমে পপুলেশন ফ্রিকোয়েন্সি যা ছিল সম্পূর্ণ চান্স বা প্রকৃতির কারণেই হোক, সম্পূর্ণ দেখলাম অন্যরকম হয়ে গেল, তাহলে একে বলবো জেনেটিক ড্রিফট। মানে একটা দেখতে পাচ্ছি সম্পূর্ণ এলিমিনেটেড হয়ে গেছে, তাহলে এটা হলো জেনেটিক ড্রিফট। এবার ফাউন্ডার এফেক্ট কি, এখানে বিভিন্ন একটা পপুলেশনে বিভিন্ন টাইপের স্পিসিস ছিল, তার একটা গিয়ে একটা নতুন জায়গায় সেটেলমেন্ট করলো
এবং তারা পায়োনিয়ার বা ফাউন্ডার হিসাবে ট্রিট হলো, সেটাই হলো ফাউন্ডার এফেক্ট। ফলে পুরোনোটার সঙ্গে এটার ফ্রিকোয়েন্সি বা জেনোটাইপ ফ্রিকোয়েন্সি কিছুই কিন্তু ম্যাচ করবে না, জেনোটাইপিক ফ্রিকোয়েন্সি ম্যাচ করবে না। তাহলে এটাকেই বলছে ফাউন্ডার এফেক্ট। সেরকমই আরেকটা জিনিস, এখানে পপুলেশনে অনেক স্পিসিস ছিল, কোনো ন্যাচারাল ক্যালামিটি, আর্থকোয়েক, ফায়ার, ফ্লাড এসবের ফলে যদি কয়েকটা স্পিসিস নতুন কয়েকটা স্পিসিসই যদি রয়ে যায়, তাহলে একে আমরা বলবো বটল নেক এফেক্ট। ঠিক আছে, সেটা হতে পারে অ্যালিল মে বি ওভার রিপ্রেজেন্টেড or may be underrepresented or allele may be eliminated in this case, তাহলে একে বলবো bottleneck effect। দেখো 5 factors are known to affect Hardy-Weinberg equilibrium. These are gene migration or gene flow, genetic drift, mutation, জেনেটিক রিকম্বিনেশন অ্যান্ড ন্যাচারাল সিলেকশন। এই 5টা জিনিস কিন্তু এফেক্ট ফেলতে পারে হার্ডউইনবার্গ ইকুইলিব্রিয়ামের উপর। when migration of a section of population to another place and population occurs, gene frequency changes। এক জায়গা থেকে অন্য জায়গায় পপুলেশন ট্রান্সফার হলেই, মাইগ্রেট করলেই কি হবে, জিন ফ্রিকোয়েন্সিটা চেঞ্জ হবে। তাহলে জিন ফ্রিকোয়েন্সি চেঞ্জেস ইন দ্য অরিজিনাল অ্যাজ ওয়েল অ্যাজ ইন দ্য নিউ পপুলেশন। তাহলে মাইগ্রেশনের ফলেই কিন্তু এক জায়গা থেকে অন্য জায়গায় জিন ফ্রিকোয়েন্সি কী হয়, চেঞ্জ হয়। নিউ জিনস অ্যালিলস আর অ্যাডেড টু দ্য নিউ পপুলেশন অ্যান্ড দিস লস্ট ফ্রম দ্য ওল্ডার পপুলেশন। ওকে, there would be a gene flow if this gene migration happens multiple times. If the same changes occur by chance, it is called genetic drift। ঠিক আছে, তাহলে জিন ফ্লোর মাধ্যমে এই যে মাইগ্রেশনটা ঘটছে, এটা যদি মাল্টিপল টাইম ধরে ঘটে, তাহলে যা চেঞ্জেস অকার্স বাই চান্স, অবশ্যই মনে রাখবে, ইট ইজ কল্ড জেনেটিক ড্রিফট। তাহলে জেনেটিক ড্রিফট কাকে বলে বুঝতে পারলে? Sometimes the changes in allele frequency is so different in the new sample of population। তাহলে অ্যালিল ফ্রিকোয়েন্সিটাও অ্যাজ ওয়েল অ্যাজ চেঞ্জ হবে নিউ পপুলেশনের তুলনায় ওল্ড পপুলেশনে, মানে দুটোর মধ্যে কি চেঞ্জিংটা দেখা দেবে, দ্যাট দে বিক্যাম এ ডিফারেন্ট স্পিসিস। এবং এইভাবেই কিন্তু একটা ডিফারেন্ট স্পিসিসের উদ্ভব হবে। দ্য অরিজিনাল ড্রিফটেড পপুলেশন বিকাম ফাউন্ডার, মানে যেই একটা পপুলেশন থেকে কিছু জিনিস চলে গিয়ে অন্য জায়গায় একটা নতুন বসতি স্থাপন করছে, তাহলে এরা কি হবে, ফাউন্ডার। দ্য অরিজিনাল ড্রিফটেড পপুলেশন বিকাম ফাউন্ডার অ্যান্ড দ্য এফেক্ট ইজ কল্ড ফাউন্ডার এফেক্ট। এবং এরা গিয়ে এরকম আরও বিভিন্ন জেনোটাইপ, মানে নতুন জেনোটাইপ সমন্বিত আরও স্পিসিস সৃষ্টি করলো। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে ফাউন্ডার, এরা হচ্ছে ফাউন্ডার, আর এই এফেক্টটাকে বলা হচ্ছে ফাউন্ডার এফেক্ট। Microbial experiments show that pre-existing advantageous mutation when selected will result in observation of new phenotypes over few generation. This would result in speciation। এবং এইভাবেই কিন্তু একটা নতুন স্পিসিস তৈরি হয়, তাকে বলে স্পিসিয়েশন। ন্যাচারাল সিলেকশন is a process in which heritable variation enabling better survival are enabled to reproduce and leave greater number of progeny. A critical analysis makes us believe that variation due to mutation and variation due to recombination during gametogenesis। তাহলে এইটা কখন ঘটে, variation due to mutation and variation due to recombination during gametogenesis or due to gene flow or genetic drift।
result in the change frequency of gene and allele in future generation। তাহলে গ্যামেটোজেনেসিসের সময় যদি কোনোভাবে মিউটেশন ঘটে বা ভ্যারিয়েশন ঘটে বা রিকম্বিনেশন ঘটে, তাহলে মিউটেশন এবং এই রিকম্বিনেশন যদি গ্যামেটোজেনেসিসের সময় ঘটে বা যদি জিন ফ্লো ঘটে অর জেনেটিক ড্রিফট ঘটে, তাহলেই কিন্তু আমরা দেখতে পারবো যে চেঞ্জ ফ্রিকোয়েন্সি অফ জিন অ্যালি ইন ফিউচার জেনারেশনের ক্ষেত্রে এটা কিন্তু লক্ষ্য করা যাবে। কাপল টু এনহ্যান্স রিপ্রোডাক্টিভ সাকসেস, ন্যাচারাল সিলেকশন মেক ইট লুক লাইক ডিফারেন্ট পলিউশন। ন্যাচারাল সিলেকশন ক্যান লিড টু, কীভাবে হতে পারে, একটা হলো স্টেবিলাইজেশন ইন হুইচ মোর ইন্ডিভিজুয়ালস অ্যাকোয়ার্স মিন ক্যারেক্টার ভ্যালু। আর একটা কীভাবে হতে পারে, একটা হলো স্টেবিলাইজেশন, একটা হলো ডাইরেকশনাল চেঞ্জ। মোর ইন্ডিভিজুয়াল অ্যাকোয়ার ভ্যালু আদার দ্যান দ্য means character value, or disruption. More individuals acquire peripheral character value at both ends of the distribution curve। এখানে দেখো তিন রকমের দেখানো হয়েছে। একটা হলো, এটা হলো স্টেবিলাইজেশন, এটা দেখতে পাচ্ছ, এটা হলো স্টেবিলাইজেশন, বিটা হলো ডাইরেকশনাল, আর সিটা হলো ডিসরাপটিভ। ঠিক আছে, এগুলো হলো ন্যাচারাল সিলেকশন অন ডিফারেন্ট ট্রেটস। তাহলে এই তিনভাবে হতে পারে। এখানে দেখো নাম্বার অফ ইন্ডিভিজুয়ালস উইথ ফেনোটাইপ, এটা ভার্টিক্যালি দেখানো হয়েছে, হরিজেন্টালি তাহলে এই কার্ভটা যে পাচ্ছি এটা হলো ফিনোটাইপ ফেভার্ড বাই ন্যাচারাল সিলেকশন। ম্যাক্সিমাম সাইজ ইন্ডিভিজুয়ালস আর ফেভার্ড। ঠিক আছে, এখান থেকে তিন রকমের হচ্ছে, পিক গেটস হায়ার অ্যান্ড ন্যারোয়ার, এটা হলো স্টেবিলাইজিং, এটা হলো স্টেবিলাইজিং। ঠিক আছে, বিটা কি, বিটা হলো ডাইরেকশনাল, পিক শিফট ইন ওয়ান ডিরেকশন। আর এখানে কি, টু পিকস ফর্ম, এটা হলো ডিসরাপটিভ। ঠিক আছে, এটা হলো ন্যাচারাল সিলেকশনের তিনটে ডিফারেন্ট ওয়ে। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে কি বুঝলাম, এখান থেকে পাঁচটা ফ্যাক্টর জানলাম, যেই ফ্যাক্টর পাঁচটা হার্ডউইনবার্গ ইকুইলিব্রিয়ামের উপর এফেক্ট ফেলবে। সেটা কি, জিন মাইগ্রেশন বা জিন ফ্লো, জেনেটিক ড্রিফট, মিউটেশন, জেনেটিক রিকম্বিনেশন এবং ন্যাচারাল সিলেকশন। ঠিক আছে, তাহলে জিন ফ্লো বা মাইগ্রেশনের মাধ্যমেই কি সৃষ্টি হয়, জেনেটিক ড্রিফট। আর এই জেনেটিক ড্রিফট আবার সৃষ্টি হতে পারে ফাউন্ডার এফেক্ট এবং বটলনেকের মাধ্যমে। এই যে এখানে পপুলেশন ছিল, কিছু ফাউন্ডার গিয়ে একটা নতুন পপুলেশন সৃষ্টি করলো, এটা হলো ফাউন্ডার এফেক্ট। এবং এইভাবে যদি রিকম্বিনেশন বা মিউটেশন ঘটতে থাকে, তাহলেই একটা নতুন স্পিসিসের আবির্ভাব হয়, তাকে বলে স্পিসিয়েশন। এইভাবে যদি নতুন স্পিসিসের আবির্ভাব হয় তাকে বলবো স্পিসিয়েশন এবং ন্যাচারাল সিলেকশন। এবং প্রকৃতি কিন্তু তাকে নির্বাচিত করবে, প্রাকৃতিক নির্বাচন। ঠিক আছে, তাহলে প্রাকৃতিক নির্বাচনের আগের স্টেপ কি, রিকম্বিনেশন বা মিউটেশন ঘটবে, গ্যামেটোজেনেসিসের সময় জিন ফ্লো ঘটবে, জেনেটিক ড্রিফট ঘটবে, এবং তার ফলে কিন্তু ন্যাচারাল সিলেকশনের মাধ্যমে একটা নতুন স্পিসিস সৃষ্টি হতে পারে। আর ন্যাচারাল সিলেকশন কিভাবে হতে পারে, স্টেবিলাইজেশন, ডাইরেকশনাল চেঞ্জ অ্যান্ড ডিসরাপটিভ ট্রায়েটের মাধ্যমে, এই তিনটে ট্রায়েটের মাধ্যমে। তাহলে এই পার্টটা যে আমি ডেসক্রাইব করলাম, এটা এনসিইআরটির পার্ট। এখানে খুব ভালোভাবে প্রভাবগুলোকে বলা আছে, যে হার্ডউইনবার্গ ইকুইলিব্রিয়ামের উপর পাঁচটা জিনিস যে প্রভাব ফেলে সেগুলো কি কি, এবং জেনেটিক ড্রিফট এবং ফাউন্ডার এফেক্টের বর্ণনা। আর এখানে লাস্ট অফ অল আছে ন্যাচারাল সিলেকশনের বর্ণনা। ঠিক আছে, তাহলে এইভাবে মিউটেশন, রিকম্বিনেশন যদি গ্যামেটোজেনেসিসের সময় ঘটে এবং জিন ফ্লো এবং জেনেটিক ড্রিফটটি কিন্তু ইভলিউশনের পথকে সুগম করে, এবং এটাই কিন্তু স্পিসিয়েশন বা একটা নতুন স্পিসিসের আবির্ভাব ঘটায়।